আচ্ছা, বাচ্চাদেরও কি পাইলস ফিশারের সমস্যা হয়? নমস্কার, আমি ডক্টর ডি.কে দত্ত। আমি দীর্ঘদিন যাবৎ প্রক্টোলজি প্র্যাকটিস করছি। পাইলস, ফিস্চুলা, ফিশারের পেশেন্টস নিয়মিত দেখি। তো ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে যে বাচ্চাদের মধ্যে পাইলস, ফিশার এই সমস্যাগুলি ক্রমাগত বেড়ে চলেছে। অনেকেই হয়তো জানেন যে পাইলস, ফিশার এগুলি লাইফস্টাইল ডিজিজ। তো আজকে আমাদের আলোচনা যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে সকলের মধ্যে, বিশেষ করে অভিভাবকদের মধ্যে পাইলস, ফিশার বা বাচ্চাদের যে অ্যানোরেক্টাল বা মলদ্বারের প্রবলেমগুলি হয় সেগুলি নিয়ে সচেতনতা বাড়ানো। কারণ ঠিক সময় যদি আমরা সচেতনতা বাড়াতে পারি তাহলে অনেক ক্ষেত্রেই এই জিনিসগুলি আমরা অ্যাভয়েড করতে পারি এবং বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশনের প্রয়োজন হয় না। তো যদি দেখা যায় যে এই যে জিনিসটা বাড়ছে বাচ্চাদের মধ্যে, এর কারণ কি? তো এর প্রধান কারণ আমরা যেটা আলোচনা করব, ফুড হ্যাবিট বা ডায়েটারি হ্যাবিট। তো গত কয়েক দশকে বাচ্চাদের বা আমাদের সকলের ইন জেনারেল ফুড হ্যাবিট বা খাদ্যাভ্যাসের মধ্যে আমূল পরিবর্তন হয়ে গিয়েছে। ধরুন 30-40 বছর আগে যেরকম খাদ্যাভ্যাস ছিল আর এখন যে খাদ্যাভ্যাস, তার মধ্যে পার্থক্যটা আপনি নিজেই একটু চিন্তা করলে বুঝতে পারবেন। যেমন এর আগে ধরুন হাতে করা রুটি বা তাওয়া রুটি, তার সাথে তরকারি বা খই দুধ, চিড়ে দুধ, মুড়ি এগুলি থাকতো ব্রেকফাস্টে, সাথে থাকতো ফল। বা দুপুরে বলুন বা রাত্রিবেলা বলুন ভাত বা রুটি, সাথে তরকারি, মাছ, দুধ এসব থাকতো। আর এখন কি থাকছে বাচ্চাদের ব্রেকফাস্টে? এখন থাকছে মেনলি প্যাকেজ ফুড বা জাঙ্ক ফুড, যেমন ধরুন পিৎজা, বার্গার, পাস্তা, চাউমিন এগুলি। এর ফলে বাচ্চার ডায়েটারি ফাইবার কিছু সেরকম পাচ্ছে না, যেটা কিন্তু পটি বা স্টুলের বাল্কটা তৈরি করে। তো এটা গেল অন্যতম কারণ। তার সাথে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো জলপান বা ওয়াটার ইনটেক, অর্থাৎ বাচ্চা যতটা জলপান করা দরকার পর্যাপ্ত পরিমাণে জলপান করছে না। তো এই যে জল কম খাওয়া, এটা হলো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের একটা খুব গুরুত্বপূর্ণ কারণ। এরপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টরে আসি, যেটা হলো বাওয়েল হ্যাবিট। তো অধিকাংশ অভিভাবকই এই কনসেপ্টটা জানেন না বা এটার সাথে পরিচিত নন। তো বাওয়েল হ্যাবিট আপনার বাচ্চার কখন কিভাবে গ্রো করা যায়, আদৌ কি এটা করতে হয় নাকি এমনিই হয়? তো যেটা বলার যে বাচ্চার কিন্তু বাওয়েল হ্যাবিট ঠিক সময়তে ট্রেনিং এর মাধ্যমে শুরু করাটা খুব জরুরি। না হলে অনেকেরই দেখা যায় যে বাচ্চা থেকে অভ্যেস হয়ে পরবর্তীকালেও একটা অভ্যেস থেকে যায় যে 3 দিন, 4 দিন, 5 দিন পর পর বা কারোর ক্ষেত্রে দেখা যায় 7 দিন পর পর মলত্যাগ করছে। এই অভ্যেসটা কিন্তু খুব ছোট থেকেই ছাড়ানো দরকার। তো এটা কখন শুরু করবেন এবং কিভাবে করবেন? তো যখন থেকে বাচ্চা স্কুলে যেতে শুরু করছে, সেটা প্রি স্কুলও হতে পারে। তো ধরুন প্রি স্কুলে যখন বাচ্চা যেতে শুরু করলো, তখন থেকেই বাচ্চাকে সকালে নির্দিষ্ট সময় পটি পটে বসানো অভ্যাস করান। সকালে ঘুম থেকে উঠে কুসুম অর্থাৎ ঈষদুষ্ণ গরম জল বা গরম দুধ হতে পারে বা ব্রেকফাস্ট খাইয়ে তাকে 5-10 মিনিট অন্তত পটি পটে বসানো অভ্যেস করান, যাতে এই অভ্যেসটা প্রত্যেক দিন তার ধীরে ধীরে তৈরি হয়ে যায়, এটা একটা হ্যাবিট হয়ে যায়। তো এটা যেমন জরুরি, তার সাথে আরেকটা খুব জরুরি জিনিস হলো তার টয়লেট পশ্চার, অর্থাৎ যখন সে পটি পটে বসছে তখন যেন তার হাঁটুর যে লেভেলটা সেটা যেন তার কোমরের লেভেলের থেকে উপরে থাকে। এর ফলে যে অ্যাঙ্গুলেশনটা তৈরি হয় তাতে কি হয়, রেকটাম অর্থাৎ মলদ্বারের জায়গাটা রিল্যাক্স হয়। তো সেক্ষেত্রে পটি করার সময় কোনো রেজিস্ট্যান্স বা বাধা পায় না, মলত্যাগ অর্থাৎ পটিটা সহজেই বেরোতে পারে। তো যেমন ধরুন যে বাচ্চা 1 বছর, 2 বছর, 3 বছর বা আরেকটু বড় হয়েছে তারা পটি পটে করবে, এটা সাইন্টিফিক। এরপর বাচ্চা যখন আরো বড় হয়ে গিয়েছে, ধরুন 7 বছর, 8 বছর বা 10 বছরে, তো অবশ্যই, তো যখন এরকম বড় হয়ে গিয়েছে তখন তাকে কোমোডে অভ্যেস করান। তো এবারে কোমোডে যখন থেকে সে বসবে তখন যেন সে স্ট্রেট না বসে, অর্থাৎ হাঁটু এবং কোমর এক লেভেলে থাকলে কিন্তু অ্যাঙ্গুলেশন হবে না। তো হাঁটুর লেভেলটা কোমরের লেভেলের থেকে উপরে হতে হবে। তো সেটা কিভাবে করবেন না, তার জন্য পাদানি বা স্টুল একটা লাগবে, যেটা
সেটা তার পায়ের তলায় দিতে হবে। তো এই পাদানি বা স্টুলটা তার পায়ের তলায় দিলে তাতে কি হবে, তার হাঁটুটা কোমরের থেকে উপরের লেভেলে আসবে। এর ফলে যে অ্যাঙ্গুলেশনটা তৈরি হলো তাতে তার রেকটামের জায়গাটা রিল্যাক্স হবে। এতে কি হবে, সাইন্টিফিক্যালি তার কনস্টিপেশনের প্রবলেমটা অনেকটা রিলিফড হবে এবং পটিটা করার সময় তার রেজিস্ট্যান্স বা বাধা যেটা পেত সেটা কমবে। এরপর ধরুন কারো কনস্টিপেশন রয়েছে, বাচ্চার 2-3 দিন অন্তর পটি করে বা পটি টাইট হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? তো এক্ষেত্রে যেটা প্রথমেই বলবো সেটা হলো বাচ্চা তার বাবা মাকে দেখে সবকিছু শেখে। তো বাড়িতে খাদ্যাভ্যাস যে পরিবর্তন দরকার সেটা বাড়ির সকল মেম্বার অর্থাৎ সবার জন্যই হতে হবে। এমন নয় যে বাড়ির সকলে জাঙ্ক ফুড খাচ্ছেন, তাহলে কিন্তু কেউ এক্সপেক্ট করবেন না যে আপনার বাচ্চা শুধুমাত্র শাকসবজি তরকারি খাবে। তো এই যে খাদ্যাভ্যাস বা ফুড হ্যাবিটস এর যে চেঞ্জ সেটা বাড়ির সকলকেই করতে হবে। অর্থাৎ আপনারা যখন নিজেরা শাকসবজি এগুলো বেশি খেতে শুরু করবেন, তখন আপনার বাচ্চাও অটোমেটিক্যালি আপনাদেরকে দেখে ধীরে ধীরে এই জিনিসটা করবে। আর একটা জিনিস মনে রাখবেন যে 2 দিন বা 4 দিনে কারোর হ্যাবিট বদলায় না, এটা কিন্তু বদলাতে টাইম লাগে। অন্তত 3 থেকে 6 মাসের একটা টাইম ধরে রাখুন। সেই টাইমে আস্তে আস্তে বাড়ির সকলের ফুড হ্যাবিটস বদলাতে হবে, তখন কিন্তু ব্যাপারটা খুব একটা অসুবিধা হবে না। যেমন ধরুন ব্রেকফাস্টে হাতে করা রুটি বা তাওয়া রুটি, সাথে তরকারি রাখতে পারেন, অথবা খই দুধ, চিড়ে দুধ, মুড়ি এগুলো রাখতে পারেন, ওটস রাখতে পারেন। ঘুরিয়ে ফিরিয়ে এক এক দিন এক একটা জিনিস দেওয়ার চেষ্টা করুন। আর সাথে রাখুন ফলমূল, যেমন পাকা কলা, পাকা পেঁপে, আম বা অন্যান্য মৌসুমী ফল। ফলের মধ্যে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবারস থাকে, তো যেটা পটির বাল্কটা তৈরি করবে এবং কনস্টিপেশন অনেকটাই ঠিক করতে সাহায্য করবে। তার সাথে লাঞ্চ এবং ডিনারে, লাঞ্চে অন্তত 1 রকমের শাক এবং সাথে অন্তত 2 রকমের সবজি বা তরকারি রাখুন। ছোট বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন রকমের সবজি সেদ্ধ পেস্ট করে দিন। আর যারা বড় বাচ্চা ধরুন 2.5-3 বা আরো বড় হয়ে গেছে, চিবিয়ে খেতে পারে, তাদের ক্ষেত্রে তরকারি দিন অন্তত 2 রকম। আর সাথে ডিনারের ক্ষেত্রেও অন্তত 2 রকম তরকারি দিন, রাত্রিবেলা শাক না দিলেও চলবে। সাথে বাচ্চার ডায়েটের মধ্যে মাছ, বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়, বাঙালিরা তো মাছ খুবই পছন্দ করেন, মাছ রাখার ব্যবস্থা করুন। আর ডিম দিতে পারবেন, ডিম দেওয়া খুব ভালো, কিন্তু চিকেনটা বেশি দেবেন না। সপ্তাহে চেষ্টা করুন 1 দিন দিতে, তার থেকে বেশি দিলে চিকেন থেকে কনস্টিপেশন বা অন্যান্য যে মিট রয়েছে তার থেকে কনস্টিপেশনটা বাড়তে পারে। তো এটা মনে রাখতে হবে যে পরিবারের সকলকেই কিন্তু এই অভ্যেসটা করলে তবে আপনাদের দেখে আপনার বাচ্চা জিনিসটা খুব ভালো করে সে নিজে জিনিসটা নেবে। আদারওয়াইজ কিন্তু শুধু বাচ্চার চেঞ্জ করতে গেলে হবে না, এবং এটা ধৈর্য ধরে অনেকটা সময় নিয়ে করতে হবে। তো এটা গেল কনস্টিপেশন হলে কি করবেন। এরপর নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব পাইলস বা ফিশার বাচ্চার হয়েছে কিনা, কিভাবে বুঝবেন, বা হলে কি করবেন, কি করণীয়, অপারেশন কখন লাগবে, এগুলি নিয়ে। আর যারা শিলিগুড়ি বা নর্থ বেঙ্গল থেকে আমাদের ভিডিওটি দেখছেন, তারা যদি অ্যাপয়েন্টমেন্ট করাতে চান তাহলে সঙ্গে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নমস্কার।